সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ হতে সবাইকে সালাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা অ্যাকাউন্টিং এর অধ্যায় 6 এর 1 নং আর 2 নং সৃজনশীল সমাধান করেছিলাম। আজকে আমরা 3 নং সৃজনশীল সমাধান করব। তোমাদের এখানে বলা আছে চৌধুরী হার্ডওয়্যার 2017 সালে জানুয়ারি মাসের লেনদেন সমূহ। এখানে কিছু লেনদেন দেওয়া আছে এবং তোমাদেরকে করতে বলা হয়েছে যে চৌধুরী হার্ডওয়্যার প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তোমাদের এখানে বলা হয়েছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন হচ্ছে তুমি বছরের শুরুতে যা যা নিয়ে ব্যবসা শুরু করবা, এই সব কিছু হচ্ছে প্রারম্ভিক মূলধন। বছরের শুরুতে যা যা নিয়ে ব্যবসা শুরু করবা সবকিছু হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাইলে আমরা দেখতে পারি এখানে জানুয়ারি 1 তারিখে বলা আছে নগদ 2,50,000 টাকা ও 65,000 আসবাবপত্র 65,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। তুমি নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছো, তাহলে তোমাদের প্রারম্ভিক মূলধন হবে হচ্ছে নগদ এবং আসবাবপত্র। তাহলে আমরা লিখতে পারি জানুয়ারি 1 নগদ এত টাকা, আসবাবপত্র তাহলে তোমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 3,15,000 টাকা। আবার বলি প্রারম্ভিক মূলধন হচ্ছে তুমি ব্যবসাতে যা যা নিয়ে ব্যবসা শুরু করবা এই সব কিছুকে আমরা প্রারম্ভিক মূলধন বলবো। তুমি যা যা নিয়ে ব্যবসা শুরু করবা, আসবাবপত্র হতে পারে, নগদ টাকা হতে পারে, ঋণ হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, পণ্য হতে পারে, যা যা নিয়ে ব্যবসা শুরু করবা সবকিছুকে আমরা প্রারম্ভিক মূলধন বলবো। জানুয়ারি 1 তারিখে আমাদের এখানে নগদ আর আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তার জন্য আমরা নগদ এবং আসবাবপত্রের টাকাটা লিখে একটা ব্যালেন্স বের করেছি। এতটুকুই হচ্ছে আমাদের কর অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা খ শুরু করি। খতে বলা হয়েছে যে 5 তারিখের লেনদেনের অবলম্বনে একটি চালান তৈরি করো। তোমরা জানো যে ধারে পণ্য ক্রয় বিক্রয় করা হলে আমরা চালান করে থাকি। নগদে যদি ক্রয় বিক্রয় হয় তাহলে আমরা ক্যাশ মেমো করি, আর ধারে পণ্য ক্রয় বিক্রয় করা হলে চালান তৈরি করি। চালান তৈরি করার একটা প্রপার ছক রয়েছে। ছকের মধ্যে তুমি যে লেনদেনগুলো সমাধান করছো তার নাম লিখতে হবে, দেন চালানটা একটা বক্সের মধ্যে লিখতে হবে। তোমাদের কোশ্চেনে চালান নং দিয়ে দিলে চালান নং লিখতে হবে। ক্রেতার নাম, ঠিকানা, তারিখ, বিবরণ, দর, পরিমাণ, টাকা, এখানে লিখতে হবে তারিখ। আর নিচে লিখতে হবে টাকার পরিমাণ, বিক্রয় শর্ত, আর হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। তোমরা সবসময় মনে রাখবা ধারে পণ্য ক্রয় বিক্রয় করা হলে সেটা রিটার্ন নেওয়া হয়, ভুল ত্রুটি সংশোধন করে দেওয়া হয়। বাট যখন সেই ক্রয় বিক্রয়টা নগদে হয়ে যায় তখন তা
ফেরত নেওয়া হয় না, মানে ভুল ত্রুটি সংশোধন করা হয় না, বিক্রিত পণ্য ফেরতযোগ্য না, এসব লেখা থাকে। চালানের মধ্যে যদি তুমি পণ্য ফেরত দিতে চাও, ধারে পণ্য ক্রয় করার ফলে যদি তুমি পণ্য ফেরত দিতে চাও, তাহলে তোমাদের এখানে ভুল ত্রুটি সংশোধনযোগ্য লিখতে হবে। ধারে পণ্য ক্রয় করা হলে তুমি পণ্য রিটার্ন পাঠাতে পারবা যদি কোনো সমস্যা হয়ে থাকে। এটা হচ্ছে প্রপার চালানের একটা ছক। তোমরা এই ছকটা মুখস্থ করে নিবা, বইয়ের মধ্যে দেওয়া আছে। আমাদের এখানে মেনশন করে দিয়েছে যে 5 তারিখের লেনদেন। এখানে বলেছে যে 5% বাট্টায় সুবর্ণ ট্রেডার্সের নিকট থেকে প্রতি ফুট এত টাকা দরে, এত ফুট জিআইপিএস বিক্রয়, মানে তুমি সুবর্ণ ট্রেডার্সের কাছে বিক্রি করছো, তাহলে তুমি হচ্ছে বিক্রেতা আর সুবর্ণ ট্রেডার্স হচ্ছে ক্রেতা। তাহলে আমরা এখানে ক্রেতার নাম এখানে দেওয়া আছে, এখানে আমরা ক্রেতার নামটা লিখবো সুবর্ণ ট্রেডার্স। সুবর্ণ ট্রেডার্স। এরপরে আমাদের তারিখ উল্লেখ করতে হবে 5 জানুয়ারি 2017, এটা উল্লেখ করতে হবে। এখন আমরা অঙ্কে চলে যাব। আচ্ছা, তোমরা সুবর্ণ ট্রেডার্সের নিকট তুমি বিক্রি করছো জিআইপিএস প্রতি ফুট হচ্ছে 192 টাকা দরে 250 ফুট। তো 1 ফুটের দাম যদি এত টাকা হয়, এত ফুটের দাম আরো বেশি হবে। এই দুইটা গুণ করার পর তোমাদের যে ব্যালেন্স আসবে ওইটার উপর তোমরা পার্সেন্টেজ ধরে মূল টাকা থেকে পার্সেন্টেজ বাদ দিবা। এরপরে যদি আদার্স কোনো খরচ থেকে থাকে ওই খরচ যোগ দিয়ে দিবা। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যদি তোমাদের বাট্টা ধরতে হয়, মূল টাকার উপর বাট্টা ধরে মূল টাকা থেকে বাট্টাটা বাদ দেওয়ার পর যে আদার্স খরচ থাকবে এই আদার্স খরচগুলো তোমরা যোগ করে দিবা। তাহলে আমরা এখানে দেখতেছি যে আদার্স খরচ এখানে প্যাকিং খরচ দিয়েছে, তো আমরা বলবো জি আই পাইস দর কত 192, পরিমাণ এত। তাহলে তোমাদের টোটাল টাকা আসে এত। দেখো এখানে একটার দাম দিয়ে দিছে, তুমি এতগুলা কিনতেছো, তো একটার দামের সাথে ওই দরটা গুণ করার ফলে যে টাকার অ্যামাউন্টটা আসবে ওইটা তোমরা এখানে লিখবা। এরপর হচ্ছে আমাদের কাজ বাট্টা 5% কারবারি বাট্টা বাদ দেওয়া। এই মূল টাকার উপর তোমরা 5% কারবারি বাট্টা ধরবা, মূল টাকার উপর 5% কারবারি বাট্টা। তাইলে এই টাকার উপর 5% কারবারি বাট্টা আসে 2400। তাইলে এখানে আসে 45,600, এটা হচ্ছে তোমার টাকা। এরপরে যদি আদার্স কোনো খরচ থাকে যেমন প্যাকিং খরচ, পার্কিং খরচ, পরিবহন খরচ, ওই খরচগুলো তোমরা যোগ করে দিবা। তাইলে লিখবো প্লাস প্যাকিং খরচ। তোমাদের এখানে মূল একটা ব্যালেন্স যে আসবে ওইটাকে তোমরা কথায় লিখতে হবে।
এটা হচ্ছে তোমাদের চালান। তাহলে আমরা বলতে পারি চালান যে প্রস্তুত করছে তার নামটা উপরে লিখতে হবে। আর চালান প্রস্তুত করা হয় ধারে পণ্য ক্রয় বিক্রয়ের সময়। ধারে পণ্য ক্রয় বিক্রয় করলে তোমরা চালান প্রস্তুত করবা। যে চালান প্রস্তুত করবে সে হচ্ছে বিক্রেতা। তো বিক্রেতার নাম লিখবো। যে ক্রয় করেছে সুবর্ণা ট্রেডার্স, ক্রেতার নাম লিখবো। এখানে চালান নং দিয়ে দিচ্ছে, এটা লিখবো। ঠিকানা, তারিখ, যেই তারিখ। এরপর এটা সব হবে তারিখ, বিবরণ, দর, পরিমাণ, টাকা। এই দর হচ্ছে একটার দাম, আর পরিমাণ হচ্ছে তুমি যতগুলা ক্রয় করতেছো অথবা বিক্রি করছো। এরপর তোমাদের যে ব্যালেন্সটা আসবে ওটা তোমরা টাকা, ওটা তোমরা কথায় লিখে দিবা। বিক্রয় শর্ত একটা এন্ট্রির নাম হবে, পরে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এবং এখানে বিক্রেতার স্বাক্ষর লিখতে হবে। তোমরা মূল যে বিক্রি করেছো ওই টাকার উপর পার্সেন্টেজ ধরে, মূল টাকা থেকে পার্সেন্টেজ বাদ দেওয়ার পর আদার্স যে খরচ সেগুলো তোমরা যোগ করে দিবা। তাইলে আমার মূল টাকা হচ্ছে 48,000, ওইটার উপর 5% বাটটা হচ্ছে 2,400। মূল টাকা থেকে বাটটা বাদ দেওয়ার পর যা থাকে ওইটার সাথে আমরা প্যাকিং খরচ যোগ করে দিব। এরপর আমাদের যে অ্যামাউন্টটা আসবে ওইটাই হচ্ছে তোমাদের মূল অ্যান্সার। আচ্ছা, আমরা এখন গ নাম্বারে যাই। এটা তোমাদের এখানে গতে বলা হয়েছে জানুয়ারি 8, 5, 18 এবং 28 তারিখের লেনদেনে গুলোর সাধারণ জাবেদা দেখাও। সাধারণ জাবেদা দেখাতে বলেছে। আমরা নরমালি যে জাবেদা করে থাকি, জাবেদার ছক হচ্ছে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তোমাদের এখানে শুধু সাধারণ জাবেদা করতে বলেছে, এখানে কোনো ব্যাখ্যা বা কারণ উল্লেখ করে দেয় না। তারপরে তোমরা প্রত্যেকটা জাবেদা করার পর একটা করে ছোট করে ব্যাখ্যা দিয়ে দিবা। জানুয়ারি 8 তারিখে বলা হয়েছে রাজন ট্রেডার্সের নিকট থেকে এত টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান। তুমি পণ্য ক্রয় করেছো এবং চেক প্রদান করেছো। পণ্য যদি ক্রয় করে থাকো, পণ্য একটা খরচ, পণ্য তোমার কাছে আসতেছে, তো ক্রয় হিসাব ডেবিট। পণ্য ক্রয় করার ফলে তোমাদের ব্যাংকের টাকা কমে যাচ্ছে, যেহেতু তুমি এখানে চেক পরিশোধ করছো, তাইলে তোমার ব্যাংক হিসাব আসবে ক্রেডিট। আচ্ছা, আমি এখানে একটা ব্যাখ্যা লিখে দিয়েছি। তুমি যেহেতু পণ্য ক্রয় করেছো এবং চেক প্রদান করেছো, তাহলে এটার ব্যাখ্যা হতে পারে যে চেকের মাধ্যমে পণ্য ক্রয় বা চেকের মাধ্যমে ক্রয়, এটাও লিখতে পারো। এরপর আমাদের 15 নাম্বার বলেছে। 15 নাম্বার কি? ব্যবসা ব্যবহারের জন্য কাগজ কলম ক্রয় করা হলো 2,000 টাকা। তুমি নরমালি যদি ব্যবসার জন্য কোনো কিছু ক্রয় করে থাকো, ওইটাকে আমরা মণিহারি বলবো। ব্যবসার জন্য যেমন কোন সম্পত্তি যদি ক্রয় করা হয়, তাহলে ওইটাকে যেমন আমরা অফিস সরঞ্জাম বলি, তো ব্যবসার জন্য যদি তুমি মণিহারি, কাগজপত্র এগুলো ক্রয় করে থাকো, তো ওইটারও একটা নাম আছে, সেটা হচ্ছে মণিহারি। তো তুমি ব্যবসার প্রয়োজনে কাগজ কলম ক্রয় করছো, তাহলে এখানে আমরা লিখতে পারি মণিহারি হিসাব ডেবিট। যেহেতু কাগজ কলমকে মণিহারি বলা হয়, তো মণিহারি হিসাব ডেবিট। আর যেহেতু টাকা চলে যাচ্ছে, তো নগদান হিসাব ক্রেডিট।
এখানে ব্যাখ্যা তোমরা দিবা। এটা হচ্ছে তোমাদের ব্যাখ্যা। এরপর হচ্ছে আমরা 18 আর 28 নাম্বার করব। আমি এই দুইটা জায়গাটা মুছে দিয়ে তোমাদের করাচ্ছি। আচ্ছা, তোমাদের এখানে 18 নম্বরে বলা আছে ব্যবসার জন্য আলমারি ক্রয়ে পরিবহন ব্যয় এত টাকা। তুমি ব্যবসার জন্য আলমারি ক্রয় করেছো এবং এটার পরিবহন ব্যয় করেছো 1500 টাকা। তুমি ব্যবসার জন্য ক্রয় করো অথবা পার্সোনালি তুমি যন্ত্রপাতি ক্রয় করো, যেটাই ক্রয় করো না, যেহেতু এখানে পরিবহন বলে দিয়েছে যে তুমি পরিবহন খরচ প্রদান করেছো, যার ফলে তোমার নগদ টাকা চলে গেছে, তো নগদান হিসাবে আমরা ক্রেডিট লিখবো। আর পরিবহন হচ্ছে একটা খরচ, তো পরিবহন হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট। তোমরা এখানে ভুলেও আলমারি বা এগুলা লেখার ফলে তোমরা অফিস সরঞ্জাম হিসাব লিখবা না, কারণ তুমি আলমারি ক্রয় করছো না। এখানে আলমারি ক্রয়ের পরিবহন খরচ তুমি প্রদান করতেছো, মানে তুমি পরিবহন করে নিয়ে আসছো, ওইটার খরচ দিচ্ছ, তো পরিবহন খরচটা হচ্ছে তোমার ডেবিট আসবে। আচ্ছা, এখানে তোমরা ব্যাখ্যা লিখতে পারো আলমারি পরিবহন ব্যয়, আলমারির পরিবহন ব্যয়। এরপর আমরা 28 নম্বর দেখতে পারি, এখানে বলেছে যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন এত টাকা। ব্যক্তিগত প্রয়োজন, আমরা তোমাদেরকে গত ক্লাসেও বলা হয়েছে যে মালিক দুই জায়গা থেকে উত্তোলন করতে পারে, একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে ব্যাংক। মালিক দুই জায়গা থেকে উত্তোলন করতে পারে, একটা হচ্ছে ব্যবসা একটা হচ্ছে ব্যাংক। যদি ব্যাংক উল্লেখ করে দেয় তাহলে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে, আর যদি ব্যাংক উল্লেখ না করে দেয় তাহলে ব্যবসা থেকে উত্তোলন করা হয়েছে। মালিক যা যা উত্তোলন করবে সবগুলো হচ্ছে উত্তোলন হিসাবে আমরা লিখবো ডেবিটে। মালিক যেহেতু উত্তোলন করছে, উত্তোলন হিসাব ডেবিট, আর ব্যবসা থেকে উত্তোলন করছে মানে ব্যবসা থেকে টাকা কমে যাচ্ছে, তো নগদান হিসাব ক্রেডিট। এখানে তোমরা ব্যাখ্যা লিখতে পারো মালিক ব্যবসা হতে উত্তোলন করেন। তোমাদের সবগুলো জাবেদা হয়ে যাওয়ার পর তোমরা ডেবিট এবং ক্রেডিট যোগ করে দিবা, ডেবিট এবং ক্রেডিট যোগ করে দিবা। আমরা প্রথমে দুইটা এন্ট্রি জাবেদা করেছিলাম, এখন দুইটা, চারটা এন্ট্রি আমাদের হয়েছে। এই চারটা এন্ট্রির ডেবিট এবং ক্রেডিট যোগ করে আমাদের এখানে লিখতে হবে। তো এই দুইটা এন্ট্রি এবং এর আগে যে দুইটা এন্ট্রি লিখেছিলাম, এই চারটা এন্ট্রি যোগ করলে আমাদের অ্যামাউন্ট আসে 40,000। ডেবিট এবং ক্রেডিট যোগ করে দিতে হবে। এটা হচ্ছে তোমাদের গড় অ্যান্সার।
আজকের ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।